দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সকলকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের উপরে, যেটি অনুষ্ঠিত হবে মেশিন টুলস এর অ্যাকুরেসি যাচাইয়ের গুরুত্বের উপরে। মূলত তার ধারণা গ্রহণটি আমরা মূলত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমাদের যে সকল বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত আছে তার মধ্য থেকে আমরা সার্বিক বিষয় বিবেচনা করে আমি আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ এবং লেথ ও ড্রিল মেশিনের অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতির ব্যাখ্যা। মূলত এই দুটো বিষয় আলোচনা করলেই এই অধ্যায়ের অপরাপর বিষয় সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা অর্জিত হবে বলে আমি বিশ্বাস রাখি। তাহলে সেশন শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে সেটি একটু জেনে নেওয়া যাক। সেশন শেষে তোমরা কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারবে এবং তারপরে লেথ এবং ড্রিল মেশিনের অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। মূলত এই অধ্যায়ের বিভিন্ন মেশিনের অ্যাকুরেসি পদ্ধতির যে সকল বিষয় নিয়ে শিখতে বলা হয়েছে, আমরা তার উপরে সার্বিকভাবে যদি কমন বা সাধারণ বা প্রচলিত যে পরীক্ষা পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের মুখ্য ধারণাগুলো আমরা পেয়ে যাব। তার পরবর্তীতে আমাদের সুনির্দিষ্ট মেশিনের জন্য পৃথক পৃথক যে অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতিগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলেই, আলোচনা করলেই সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পাব। কিন্তু প্রথমত জানা দরকার আছে আমাদের স্বাভাবিকভাবে সকল মেশিনের জন্য অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতিগুলো কি কি হওয়া উচিত এবং কেমন কেমন হওয়া উচিত সেগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি প্রত্যাশা করি যে গোটা সেশনটি তোমরা খুব মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিত্যদিনের মতো আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু 30 মিনিট, তাকে আমরা একটু আলোচনা প্রধান অংশে যাওয়ার পূর্বেই আমরা বিভাজন করে নিতে চাই। সূচনা, বক্তব্য, শুভেচ্ছা বিনিময় ও পূর্ব পাঠের পুনরালোচনার জন্য আমরা 10 মিনিট বরাদ্দ রাখতে চাই এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 3 মিনিট রেখে আজকের যে আলোচ্য বিষয় তার জন্য আমরা 17 মিনিট বরাদ্দ রেখে শুরু করব। এরকম একটি অবস্থায় আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু দেখে নিতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম। তবে আমি প্রত্যাশা করি প্রতিদিনের মতো, এবং যেটা সেশন শেষে বলিও, যে তোমরা কিন্তু নিশ্চয়ই সেশন শেষে যে আলোচনাগুলো হয় সেগুলো তোমরা পরবর্তী অনুশীলন করো এবং করার পরে সে সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণাটি অর্জন করার চেষ্টা করো, এবং এটাই হওয়া উচিত। তাহলে আমরা একটু প্রচলিতভাবে অন্যান্য যে সেশনগুলোর মতো আলোচনা করতে চাই। প্রথমেই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম খেয়াল করে দেখো। আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে গত সেশনে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে গুরুত্বপূর্ণ যে 3টি ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলেছিলাম সেটি ছিল ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতির বর্ণনা, অটোকোলিমিটারের কার্যনীতির বর্ণনা এবং অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতির বর্ণনা। আমরা চিত্র সহকারে তার কার্যনীতিগুলো এবং কোনভাবে সেগুলো কাজ করে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, সকল বিষয়গুলোই কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং তোমাদের কাছে সেগুলো উপস্থাপন করেছিলাম। এবং আশা করি ওই আবারও একই কথা, যে তোমরা তারপরে অনুশীলন করেছো এবং পরিষ্কার ধারণা অর্জন করেছো। আমি একটু রিক্যাপিং করতে চাই যে আমরা কি বলেছিলাম সেদিনকে।
ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমরা এই কথাগুলো তোমাদেরকে বলেছিলাম যে ইন্টারফেরোমিটার হচ্ছে একটি টুলস বা ডিভাইস। এই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে দুটো শব্দ আমরা বলেছিলাম, একটি হচ্ছে ইন্টারফেরোমেট্রি আর ইন্টারফেরোমিটার। ইন্টারফেরোমেট্রি হচ্ছে মেট্রোলজির একটি বিজ্ঞান, যেটি উদ্ভব হয়েছে আমাদের আলোক তরঙ্গকে ব্যবহার করে আমাদের যে কোনো রকমের ফ্ল্যাটনেসের একটু বৈষম্য বা একটু তারতম্য অথবা সারফেস কন্ট্যুর অথবা স্লিপ গেজের থিকনেস ইত্যাদি বিষয়গুলোকে সহজেই পরিমাপ করা যায়। অর্থাৎ আলোক তরঙ্গের যে সামান্য রকমের একটু পার্থক্য থাকে দৈর্ঘ্যের ক্ষেত্রে, সেটিকে যদি সূক্ষ্মভাবে পরিমাপ করি এবং করে যদি আমরা তার মাধ্যমে আমরা কোনো একটি তুলনা করে আমরা বলতে পারি হ্যাঁ এই সারফেসের তুলনায় এই সারফেসের অবস্থাটি এরকম, তাহলেই আমরা সেটাকে মেট্রোলজির অন্তর্ভুক্ত করে আমরা তাকে নাম দিতে চেষ্টা করেছি ইন্টারফেরোমেট্রি। এবং তার আঙ্গিকে যে সকল যন্ত্রপাতি আমরা তৈরি করেছি সেরকম একটি যন্ত্রপাতি হচ্ছে ইন্টারফেরোমিটার। এবং সেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা নিয়েই আমরা গত সেশনে কথা বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফ্রিঞ্জ একটি শব্দ ব্যবহার করেছিলাম, যেটা আর কিছুই না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কিসের রিপ্রেজেন্টেশন? আলোক তরঙ্গ আমরা যে সারফেসের সাপেক্ষে যে সারফেসকে পরিমাপ করতে চাই, দুটো সারফেসের উপরেই আলোক তরঙ্গ ফেলে আমরা রিফ্লেকশন করে সেই আলোক তরঙ্গ অন্য একটি স্ক্রিনের উপরে আমরা ধারণ করব, করে সেই আলোক তরঙ্গের দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করে আমরা তারতম্য বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো কি পরিমাণ তারতম্য। তার সাপেক্ষে আমরা বিবেচনা করব হ্যাঁ সমতলের পরিবর্তনটুকু কতখানি, এর সাপেক্ষে আমরা কমেন্টস করব, মন্তব্য করব এবং সিদ্ধান্ত নিব। এই ভিত্তিতেই কিন্তু কার্যক্রমটি পরিচালিত হয়। এবং সেখানে আমরা বলেছিলাম যে এটি কলিমেটিং লেন্স ব্যবহার করা হয়, অপটিক্যাল ফ্ল্যাট ব্যবহার করা হয় ইত্যাদি কথাগুলো আমরা বলেছিলাম। আরও বলেছিলাম যে এখানে মনোক্রোমেটিক ন্যাচারাল লাইট ব্যবহার করা হয়, সাধারণত সম অ্যাম্প্লিটিউড বিশিষ্ট বিস্তার একই ধরনের আলোক তরঙ্গ ব্যবহার করা হয়। সাধারণত মার্কারি, ক্যাডমিয়াম, ক্রিপ্টন, সোডিয়াম, হিলিয়াম ইত্যাদির থেকে আলোক উৎস থেকে আলোক তরঙ্গ বা আলোক রশ্মি ব্যবহার করা হয় ইন্টারফেরোমিটারে। এইভাবে যদি আমরা একটি ইনস্ট্রুমেন্ট পরিচালনা করি, তাহলেই আমরা তার মাধ্যমে যদি এরকম ফ্রিঞ্জ গ্রহণ করে তার সাথে তুলনা করে আমরা এরকম কোনো একটি সমতলনেসের বা আমরা যদি সমতলের পরিবর্তন লক্ষ্য করতে পারি, সেই বিষয়টিকে আমরা ইন্টারফেরোমিটারের সাহায্যে বর্ণনা করেছিলাম। এবং ইন্টারফেরোমিটারের যে আমরা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে বলেছিলাম, সেখানে বলেছিলাম যে এরকম একটি আলোক উৎস থেকে আমরা বলেছিলাম যে আমরা যে উদাহরণটা দিচ্ছি সেখানে মার্কারি ভ্যাপার ল্যাম্প থেকে আমরা আলোক উৎস গ্রহণ করেছি, সেখানে একটি গ্রিন ফিল্টারের মধ্য থেকে আলোক রশ্মি বের হবে, তারপরে একটি পিন হোলের মধ্য দিয়ে সেটি প্রবেশ করে আবার বের হবে, যেটি এমন একটি জায়গায় স্থাপন করা থাকবে যেটি কিনা কলিমেটিং লেন্সের মধ্য দিয়ে যখন যাবে সেটি কলিমেটিং লেন্সের সাপেক্ষে সেটি একদম ফোকাল পয়েন্টে বসানো থাকবে। এবং সেই কলিমেটিং লেন্সের মধ্য দিয়ে যখন সেটি আমার প্রতিসৃত হয়ে আমাদের যাবে, তখন সেটি অপটিক্যাল ফ্ল্যাটের মাধ্যমে আমাদের কার্যবস্তুর উপরে এবং আমাদের যে মূল যে সারফেস যার সাপেক্ষে আমি বিবেচনা করব তার উপরে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আবার ফিরে যাবে, ফিরে যেয়ে আমাদের একটি মিররের সাহায্যে আমরা সেটিকে ধারণ করব। এই হচ্ছে মূলত পরীক্ষা পদ্ধতির একটি সারমর্ম বিষয়টি ছিল। আশা করি তোমাদের সবকিছুই মনে পড়ছে। অটোকলিমিটারের কার্যনীতির ক্ষেত্রে আমরা কি সমস্ত কথা বলেছিলাম, সেখানে এরকম বলেছিলাম এটি কিন্তু মূলত ব্যবহার হয় হচ্ছে আমাদের অপটিক্যাল কম্পোনেন্টস যেগুলো আছে তাদের অ্যালাইনমেন্ট নির্ধারণ করতে ব্যবহার করা হয়, ঠিক আছে কি নেই, যেটি কিনা আমরা আজকের আলোচনায় খানিকটা ব্যবহার করব। তারপরে বলেছিলাম যে মেকানিক্যাল ডিফ্লেকশনস কতটুকু হচ্ছে সেটা এখানে মেজার করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখানে দুটো নীতি খুব ব্যাপকভাবে প্রয়োগ করা হয় এই অটোকলিমিটারের কার্যনীতি আলোচনার সাপেক্ষে আলোচনা যদি করতে যাই, তাহলে এই দুটো নীতি এখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কথাটি আমরা গতদিন বলেছিলাম। একটি হচ্ছে যে আলোক রশ্মিগুলো যাবে সেগুলোকে আমরা লেন্সের সামনের দিকে পিছনের দিকে আমরা বর্ধিত করে সেগুলোকে চিন্তা করব, কল্পনা করব, এবং একই সাথে আলোক রশ্মিগুলো যখন একটি উৎস থেকে বের হবে এবং সেটি একটি রিফ্লেক্টরের উপরে যখন পড়বে,
পরে যখন আবার ফিরে আসবে তখন সেটি সমকোণে যখন থাকবে তখন একই লাইন বরাবর, রেখা বরাবর ফিরে আসবে। যদি এটি এমন হয় যে একটু পরিমাণে আমরা টিল্টিং করি বা হেলিয়ে দেই, তাহলে যে পরিমাণ কৌণিক বিচ্যুতিতে আমরা ওটাকে, ওই তলটাকে হেলিয়ে দিলাম, তার সাপেক্ষে কতটুকু পরিমাণে কৌণিক বিচ্যুতি ঘটবে ওর ফিরতি আলোকরশ্মিগুলো, সেটিকে আমরা খুব দারুণ একটি সম্পর্কের সাহায্যে আমরা বিবেচনা নিব। এবং সেই যে সম্পর্কটি হবে আপতন কোণ এবং প্রতিসৃত কোণের মধ্য দিয়ে প্রতিফলিত কোণ যেগুলো ঘটবে এবং পরে এসে আবার যে প্রতিবিম্বটি পাবো ইত্যাদি বিষয়গুলোকে আমরা দারুণভাবে বিবেচনা নিব। এই যে বিবেচনাগুলো আমরা করব তার সাহায্যে অটোকিলোমিটার কার্যনীতিটি পরিচালিত হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কথাগুলো বলেছিলাম যে চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম যে প্রতিবিম্বটি পাবো ও প্রাইম। তোমাদের যদি চিত্রটি মনে থাকে তাহলে আমরা বলেছিলাম সেটি হবে হচ্ছে একদম একটি সরল সমকোণী ত্রিভুজকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা ওই যে সমকোণটি সূক্ষ্ম কোণটি পাবো 2θ ইন্টু ফোকাল লেন্থ, কলিমেটিং লেন্সের যে ফোকাল লেন্থটি পাবো সেই ফোকাল লেন্থের গুণনের সমান। এবং যে প্রতিবিম্বটি পাবো সেই প্রতিবিম্বটি যদি আমরা প্রিসিশন মাইক্রোস্কোপ দিয়ে আমরা মেপে নেই তাহলে একটি দৈর্ঘ্য পেয়ে যাব। সেই দৈর্ঘ্যটি যদি আমরা পেয়ে যাই তার সাপেক্ষে আমাদের থিটার পরিমাণটা আমরা সহজেই বের করতে পারবো। থিটার পরিমাণটি বের করে ফেলতে পারলেই আমরা বলে নিতে পারবো যে আমাদের রিফ্লেক্টিং তল, যে তলটিকে আমরা মাপতে চাই যে অ্যালাইনমেন্ট বা কোনো একটি তলের সাপেক্ষে অন্য একটি তল কতটুকু এগিয়ে গেল, পিছিয়ে গেল বা সরে গেল, যেটাকে আমরা তুলনা করতে চাই সেই তলটি কতটুকু কৌণিক বিচ্যুতি ঘটেছে সেটা আমরা থিটার সাপেক্ষে বলে দিতে পারবো। এটাই হচ্ছে অটোকলিমিটারের মূল কার্যনীতির বিষয়টি ছিল। অপটিক্যাল কম্পারেটরের ক্ষেত্রে আমরা এই কথাগুলো কিন্তু বলেছিলাম যে সেটি আরেকটি ইনস্ট্রুমেন্ট, কিন্তু এটা মূলত তুলনাকারী ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা বিবর্ধিত আকারে কোনো একটি ছোট্ট বিচ্যুতি তাকে আমরা অনেক বড় আকারে দেখতে পাই। মূলত এই কথা আরেকটি কথা বলেছিলাম যে কোনো একটি কম্পারেটরই কিন্তু পরিপূর্ণভাবে সেটি কাজ করতে পারে না। অপটিক্যাল কম্পারেটর অ্যাবসলিউটলি অপটিক্যাল হতে পারে না। এখানে কিন্তু মেকানিক্যাল লিঙ্কেজ বা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের সহযোগিতা নিয়ে সে মূলত কাজ করে। আমাদের যে অপটিক্যাল কম্পারেটরটা নিয়ে গত সেশন আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আমাদের মেকানিক্যাল কম্পোনেন্ট তার সঙ্গে সংযুক্ত ছিল। এখানেও এরকম ওয়ার্কিং প্রিন্সিপাল হিসেবে যে আমরা কথাটি বলেছিলাম সেখানে একটা মিররকে দেখিয়েছিলাম, সেখানে আপতন কোণ এবং আমাদের যে প্রতিসৃত কোণটা হয়েছিল সেখানে আমাদের যে সমান সমান অবস্থা হলো। মিররকে যখন আমরা একটি প্লাঞ্জারের সাহায্যে সামান্য পরিমাণে একটু হেলিয়ে দিলাম তার সাপেক্ষে কতটুকু পরিমাণে সে কোণটা বিচ্যুত হলো আমরা দেখলাম যে দ্বিগুণ আকারে বিবর্ধিত হয়ে গেল। এই যে একটি সম্পর্ক, সেই সম্পর্কটিকে কাজে লাগিয়ে আমরা কম্পারেটরের একটি মূল ভিত্তি তৈরি করে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের অবস্থাটি আমরা একটি সূত্রের সাহায্যে মেপে ফেললাম। এইভাবে আমরা অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতিটাকে আমরা গত সেশনে ব্যাখ্যা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে টোটাল ম্যাগনিফিকেশনটি পাওয়া যাবে মেকানিক্যাল ম্যাগনিফিকেশন এবং অপটিক্যাল ম্যাগনিফিকেশনের সমন্বয়। এবং আরও আমরা বলেছিলাম যে এর সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধার ভিতরে হচ্ছে খুব উচ্চ সূক্ষ্মতায় পাওয়া যায়, হাই রেঞ্জ পাওয়া যায়, অর্থাৎ তারপরে হচ্ছে উচ্চ বিবর্ধন পাওয়া যায়। এর কোনো যেহেতু মেকানিক্যাল লিঙ্কেজ খুব কম আছে কিন্তু খুব লিঙ্কেজ ইনার্শিয়াটা খুব কম, এরকম কিছু সুবিধা আছে। অসুবিধার ক্ষেত্রে আমরা কথাগুলো যেটা বলেছিলাম এটা খুব খুব এক্সপেন্সিভ বা কস্টলি হয়, সাইজ খুব বড় হয়, তারপরে ইনস্ট্রুমেন্টের যখন কাজ করে তখন তার তাপমাত্রা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং লাইট সোর্স দরকার পড়ে, ডার্ক রুম প্রয়োজন পড়ে এবং এর যে রিডিংটা নেওয়ার প্রয়োজন হয় সর্বশেষে যে আমরা বিবর্ধিত অবস্থায় সেখানে একটু দক্ষতার প্রয়োজন পড়ে। এই কথাগুলো আমরা বলে গত সেশনটি আমরা শেষ করেছিলাম, একটু বাড়ির কাজও দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবগুলি তোমাদের মনে পড়ছে এবং তোমরা তারপর অনুশীলন করে বিস্তারিত জ্ঞানটুকু গ্রহণ করেছ। তাহলে আমরা চলে যেতে চাই আজকের যে প্রথম আলোচ্য বিষয় সেখানে। আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথমটি হচ্ছে কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ। শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়টির নাম কি? অধ্যায়টির নাম হচ্ছে মেশিন টুলস এর অ্যাকুরেসি যাচাইয়ের গুরুত্বের ধারণা গ্রহণ। মূলত মেশিন টুলস এর অ্যাকুরেসি যাচাই করতে হবে এবং সেই যাচাইয়ের
গুরুত্বটা কতখানি, অর্থাৎ প্রয়োজনীয়তাটা কতখানি, সেটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। সেই বিষয়টুকু নিয়ে যখন আলোচনা করার প্রয়োজন পড়বে, তখন আমাদের সিলেবাসের ভিতরে সেখানে প্রথম আলোচ্য বিষয় হিসেবে বলেছে যে অ্যাকুরেসি তো অনেক কিছুর উপর নির্ভর করতেই পারে। একটি মেশিন টুলস হতে পারে, যে কোনো একটি বড় যন্ত্রাংশ হতে পারে, যন্ত্রাংশের ছোট্ট একটি অংশও হতে পারে। আবার আমরা যে সকল মেজারিং টুলস নিয়ে গত সেশনগুলোর কোনো একটি সেশন নিয়ে যদি কথা বলি, তার আলোচনা করেছি, সেখান নিয়েও আমরা কোনো একটা ডিভাইস নিয়েও কথা বলতে পারি। সব কিছু মিলায়ে অ্যাকুরেসি অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু প্রথম আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সিলেবাসে যে কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা। এটি যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেজন্যই বলা হচ্ছে যে অ্যাকুরেসি যাচাইয়ের যে গুরুত্বটি আমরা পড়তে চাচ্ছি, শিখতে চাচ্ছি, অনুধাবন করতে চাচ্ছি, তার জন্য কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা তোমরা চিহ্নিত করো। সেই আলোচনায় এসে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে প্রয়োজনীয়তা চিহ্নিত করতে যে আমরা একটু উল্টো দিক থেকে যেতে চাই। আমরা দেখতে চাই যে কারেক্ট অ্যালাইনমেন্ট কেন দরকার, কি কি এ বিষয় এর কারণে প্রভাবিত হয়, তাহলেই আমরা এর প্রয়োজনীয়তাটা বা গুরুত্বটা অনুধাবন করতে পারবো। সে কারণে একটি সামগ্রিক দৃষ্টিতে আমি কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করেছি। নিশ্চয়ই তোমাদের দৃষ্টিভঙ্গিতে, তোমাদের বুদ্ধিতে এর থেকে আরো অনেক বিষয় চলে আসতে পারে। নিশ্চয়ই সেগুলো যুক্তিপূর্ণ হলে তোমরা অন্তর্ভুক্ত করে পরীক্ষার খাতায় লিখবে, কাউকে বলতে গেলে বলবে, কোনো আপত্তির কিছু নেই। কারেক্ট অ্যালাইনমেন্ট এই কারণে প্রয়োজনীয়। ঠিক আছে? তো তাহলে আমি এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে এরকম যে একটি যন্ত্রাংশ অনেকগুলো অংশ নিয়ে নিশ্চয়ই তৈরি। তাহলে একটি অংশের সঙ্গে আরেকটি অংশ যখন সমন্বিতভাবে থাকবে এবং মিশবে, ম্যাচিং করবে, করেই তো একটি পূর্ণাঙ্গ যন্ত্র হবে। সেই অবস্থায় তারা যদি একত্রিতভাবে অ্যাসেম্বলড ঠিকমতো না হয়, তাহলে তো অ্যালাইনমেন্টেরই গন্ডগোল নিশ্চয়ই, তাই না? তাহলে কারেক্ট অ্যালাইনমেন্ট যদি না হয়, তাহলে অ্যাসেম্বল ঠিকমতো হতে পারে না। তাই বলছে অ্যাসেম্বল ঠিকমতো হয় না। খেয়াল করে দেখো, কারেক্ট অ্যালাইনমেন্টের অভাবে কিন্তু অ্যাসেম্বল ঠিকমতো হতে পারবে না। এবং একই সাথে এই আমার যে যন্ত্রাংশ, একটা নির্দিষ্ট যন্ত্রাংশের একাধিক অংশ নিয়ে কথা বললাম, ঠিক এই যন্ত্রাংশ নিয়ে যখন পূর্ণ যন্ত্রটি হলো, সে যখন অন্য একটি বস্তুর উপরে বা অন্য একটি যন্ত্রাংশের উপরে আবার কাজ করতে যাবে, তখনও কিন্তু আবার অ্যালাইনমেন্টের আবার একটি প্রয়োজন আছে। সেক্ষেত্রেও কিন্তু এরকম একটি অ্যালাইনমেন্টের যদি কোনো রকমের মানে বৈষম্য থাকে, তাহলে কিন্তু এরকম একটি গন্ডগোল তৈরি হবে। ঠিক আরেকটি অংশ কি হতে পারে, স্লাইডিং এবং রোটেটিং অংশসমূহ ঠিক মতো কাজ করে না। তাহলে কি হতে পারে? একটু আগে যেরকম বললাম, মনে করা যাক একটি অংশ আরেকটি অংশের সঙ্গে সংযোজিত হবে। আচ্ছা, হবে, আপত্তির কিছু নেই। কিন্তু সংযোজিত হয়ে তারা কিভাবে থাকবে? একদম দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকবে সারা জীবনের জন্য? না, আমি এইভাবে সংযোজিত করতে চাই, এইভাবে ফিটিং করতে চাই। আমার উদ্দেশ্যটা হচ্ছে এই, তারা একটি অংশ আরেকটি অংশের সঙ্গে সংযোজিত হয়ে তারা একে অপরের সাপেক্ষে স্লাইডিং করবে, নড়াচড়া করবে লিনিয়ারলি। ওকে, হতে পারে। আবার একটা অংশের সঙ্গে আর একটা অংশ সংযোজিত হয়ে বা থেকে তারা একটা সাপেক্ষে আরেকটি অংশ ঘুরবে। এটাও তো আমরা চাইতে পারি এবং এটা সম্ভব এবং এটাই প্রয়োজন হতে পারে। এরকম একটি ক্ষেত্রে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে কিন্তু তারা ঠিক মতো কাজ করবে না। নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুক্তিতে মিলছে। তাহলে অ্যালাইনমেন্ট কতখানি প্রয়োজনীয়। এই দুটো ক্ষেত্র, উপরের যে দুটো কথা বললাম, আলোচনা করলাম, এই দুটো যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু যন্ত্রের আয়ুষ্কাল নিশ্চিতভাবেই কমে যাবে। তোমাদের কি তাই মনে হয়? কমে যাবে না? নিশ্চয়ই কমে যাবে, কারণ অনেক কারণে কমে যাবে। তাপমাত্রা উৎপন্ন হবে, ক্ষয় হবে, আমার লুব্রিকেশন বেশি দরকার পড়বে, অনেক 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 রকমের সমস্যা তার ভিতরে তৈরি হবে। তার কারণে আয়ুষ্কাল কমে যাবে। আয়ুষ্কাল কমলো, যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমি তাকে দিয়ে কাজ করতে চাই। কোন আঙ্গিকে, কোন মাত্রায়, কোন মানে? হ্যাঁ, কাঙ্ক্ষিত মানে আমি কাজ করতে চাই, অপারেশনটি করতে চাই যথাযথ মান সম্পন্ন। কিন্তু তারা তো নিজেদের মধ্যে যখন সংযোজিত হয়ে আসে, তখনই তো তারা কারেক্ট অ্যালাইনমেন্টে নেই। তার কারণে তো নিজেদের মধ্যেই গন্ডগোল। তাহলে তো আমি অপারেশনটি ঠিক মতো মাত্রায়, মানে
কোয়ালিটিতে আমি সম্পাদন করতে পারবো না। তাই বলা হচ্ছে কাঙ্ক্ষিত অপারেশন সম্পাদন হবে না তাদের দ্বারা অ্যালাইনমেন্টের অভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক নিচের দুটো সম্পূরক কথা এবং একেবারে সম্পূরক, যেটা কিনা হতেই হবে এবং হবেই। এরকম যদি সমস্যা থেকেই থাকে তাহলে অবশ্যই অনেক ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে অত্যধিক তাপ এবং শব্দ উৎপন্ন হবে, নয়েজ তৈরি করবে, টেম্পারেচার তৈরি করবে, যা কিনা অসহনীয় হতে পারে এবং যার কারণে অনেক রকমের সমস্যা তৈরি হবে। আর এত কিছু যদি ঘটে তাহলে তো সামগ্রিকভাবে সার্বিকভাবে উৎপাদনের উপরে ব্যাপকভাবে একটি প্রভাব বিস্তার করবে। তার ফলাফলটা কি? তার ফলাফলটা হচ্ছে খরচ বৃদ্ধি পাবে। সে কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। তোমরা এই আলোচনাগুলো শুনলে এর সঙ্গে সহমত নিশ্চয়ই পোষণ করবে আশা করি, যুক্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে। অন্য পয়েন্টগুলো তোমাদের যত মাথায় আসবে সেগুলো কিন্তু এখানে ইন্ট্রোডিউস করতে পারবে, আমি আগেই বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ছোট্ট উদাহরণ দিয়ে এই আলোচনাটি শেষ করতে চাই। উদাহরণটি হচ্ছে এরকম: মনে করা যাক আমরা একটি শ্যাফ্টযুক্ত অংশের সঙ্গে আরেকটি শ্যাফ্টযুক্ত অংশকে আমরা সমন্বয় করতে চাই, সংযোজন করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই অ্যালাইনমেন্টের একটি বিষয় থাকবে, তাই না? আমরা এখানে উদাহরণ দেখিয়েছি, এ চিত্র, বি চিত্র এবং সি চিত্র। খেয়াল করে দেখো, এ চিত্রে যেভাবে আসে সেখানে ক্রস দেওয়া আছে, বিতে ক্রস, সিতে টিক দেওয়া। এর বেলায় কেন ক্রস? এতে বলা হচ্ছে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি নন কারেক্ট অ্যালাইনমেন্ট, তারা অক্ষীয়ভাবে একটু বিচ্যুত অবস্থায় আছে, লেভেলিং গন্ডগোল। আশা করি দেখতে পাচ্ছ। বি চিত্রে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, লেভেলিং ঠিকই আছে কিন্তু অ্যাঙ্গুলারি অর্থাৎ কৌণিক বিচ্যুতি ঘটে গেছে দুটোর মধ্যে, তাহলে এটাও হলো না। সি চিত্রে অ্যাবসলিউটলি রাইট, এই কথাটি বলা হচ্ছে। কিন্তু যদি এ এবং বির কোনোটি অবস্থায় রেখে আমরা চলতে থাকি তাহলে নিচের ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং ঘটলেই আমাদের সমস্যাগুলো তৈরি হবে। সেটা কি? একটি মাত্র উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু তোমার জীবনে, তুমি বাস্তব জীবনে পাবে এবং সেই কারণে কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা আছে। বিয়ারিং এবং সিল অত্যধিক ক্ষয়ের ফলে এগুলো দ্রুত ব্যর্থ হবে। এর মধ্যে আমাদের যে সকল জায়গায় শ্যাফট ঘুরবে তার বিয়ারিং এর সঙ্গে থাকবে এবং বিয়ারিং এর ওখানে আমি যদি লুব্রিকেশন দেই সেখানে সিলের ব্যবস্থা থাকতে হবে, সেটিও কিন্তু ক্ষয় হবে দ্রুত এবং তার কারণে এগুলো দ্রুত ব্যর্থ হবে। শ্যাফট, কাপলিং, ফাউন্ডেশন বোল্ট এগুলো কি দ্রুত ব্যর্থ হবে, তাই না? এরকম যদি মিস অ্যালাইনমেন্টে থাকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে কাপলিং, শ্যাফট এবং ফাউন্ডেশন বোল্ট সব কিছুর উপরে কিন্তু একটি ইমব্যালেন্স লোড পড়বে, তার কারণে এগুলো দ্রুত ব্যর্থ হবে। অত্যধিক পরিমাণে লুব্রিক্যান্ট সিল লিকেজ হবে এবং ভাইব্রেশন, নয়েজ ইত্যাদি অধিক পরিমাণে বাড়িয়ে দিবে। আশা করি তোমরা এগুলো সবই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যেতে চাই দ্বিতীয় আলোচ্য বিষয়, যেগুলো একেবারে কমন কথাগুলো বলবো, সকল মেশিনের জন্যই প্রায় প্রযোজ্য, সুনির্দিষ্ট মেশিনের জন্য অতিরিক্ত কয়েকটি বিষয় প্রয়োজন পড়বে, সেগুলো আমরা সেই মেশিনকে বিবেচনা করলে আমরা পেয়ে যাব। আমরা এখানে বলতে চেষ্টা করেছি যে লেদ এবং ড্রিল মেশিনের অ্যাকুরেসি যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে তার পদ্ধতিগুলো কি কি হওয়া উচিত। হ্যাঁ, অনেক পদ্ধতি হতে পারে, অনেক জায়গায় তার অ্যাকুরেসি পরীক্ষা করার প্রয়োজন পড়বে, অনেক জায়গায় অনেকভাবে। এটা একেবারেই ছোট্ট আঙ্গিকে আলোচনার বিষয় নয়, কিন্তু তারপরেও আমাদের কিছু বৃহৎ বৃহৎ ক্ষেত্রে অ্যাকুরেসি পরীক্ষা করে নিয়েই কাজ শুরু করতে হবে, কাজ শুরু করা উচিত। তার ভিতরে প্রথম কাজটি কি হওয়া উচিত? একটু আগে যেটা বলা হচ্ছিল, অ্যালাইনমেন্ট টেস্ট করতে হবে। যতগুলো অংশের সঙ্গে সমন্বিতভাবে থেকে কাজ করবে, আমি কাজ করতে চাই এই অপারেশনটি, তাহলে এই ক্ষেত্রে কোন অংশের সঙ্গে কোন অংশ সমন্বিতভাবে কাজ করবে, কাজ করার পূর্বে তাদের অ্যালাইনমেন্ট টেস্ট করে নিতে হবে। প্রথম একটি টেস্ট লেভেলিং টেস্ট। আমরা যখন মেশিনটাকে সেট আপ করলাম কাজ শুরু করার পূর্বে, তখন একটি সার্বিক বিষয় হচ্ছে তার সকল অংশগুলো একের সাথে অপরের যে ভারসাম্যপূর্ণ একটি অবস্থান থাকা উচিত সেটি আছে কিনা,
সেটাকে বলা হবে লেভেলিং। কোনটার সাপেক্ষে কোনটা কতটুকু উঁচুতে, কোনটার সাপেক্ষে কোনটা কতটুকু কৌণিক বিচ্যুতিতে, কোনটার সাপেক্ষে কোনটা কতটুকু দূরত্বে থাকা উচিত, ইত্যাদি বিষয়গুলোকে আমরা যথাযথভাবে পরীক্ষা করে নিতে হবে। এইটাকে বলা হবে লেভেলিং টেস্ট। তারপরে বলা হচ্ছে ফ্ল্যাটনেস, স্ট্রেটনেস, প্যারালেলিজম টেস্ট। এগুলো কোনটা? মনে করা যাক লেদ মেশিন এবং ড্রিল মেশিন উভয়ের ক্ষেত্রেই আমাদের ক্রস স্লাইড আছে, সেক্ষেত্রে আমাদের ক্যারেজ আছে, সেক্ষেত্রে আবার স্পিন্ডেল নামবে, সেক্ষেত্রে আমরা কি করব? ফ্ল্যাটনেস টেস্ট করব, স্ট্রেটনেস টেস্ট করব এবং প্যারালেলিজম টেস্ট করব। একই সাথে কিন্তু পারপেন্ডিকুলার টেস্টও এখানে প্রয়োজনীয় এবং সেটি করে নিতে হবে, যে সেটি আমরা যখন কাজ করাবো, আমরা যখন সেটাকে স্লাইডিং করব, আমরা যখন সেটাকে আগাবো, মানে এগিয়ে দিব, পিছিয়ে নিব, ডানে নিব, বামে নিব, তখন যেন সেটি ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটি আমাদের টেস্ট করে নেওয়া উচিত। স্লাইডিং মোশন এবং রোটেটিং মোশন টেস্ট করে নিতে হবে। আমরা মনে করা যাক আমরা ড্রিল মেশিনের স্পিন্ডেলটাকে নামাবো, সেটিকে আমরা লিভার ঘোরাচ্ছি, ওটি নামলো। আবার মনে করা যাক ক্যারেজকে আমরা লিভার ঘোরাচ্ছি, ডানে গেল, বামে গেল। এই যে স্লাইডিংটা হচ্ছে সেটি স্মুথলি হচ্ছে কিনা, একই গতিতে হচ্ছে কিনা, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা ইত্যাদি দেখতে হবে। ক্রস স্লাইড ঠিক মতো মুভমেন্ট হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলোকে আমাকে চেক করে নিতে হবে। রোটেটিং মোশন আমাকে টেস্ট করতে হবে, সেটা হতে পারে আমাদের ড্রিল মেশিনের হেডস্টকের ক্ষেত্রে, চাকের ক্ষেত্রে, আবার লেদ মেশিনের চাকের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই একই রকমের কথা। কিন্তু এই টেস্টগুলো আমরা করব কোন কোন ডিভাইস ব্যবহার করে, সেটি কিন্তু বিস্তর ডিভাইস ব্যবহার করার সুযোগ আছে। ছোট্ট কথায় যেটি বলার বিষয় সেটি হচ্ছে একেবারে স্টিল রুল ট্রাই স্কোয়ার থেকে শুরু করে আমরা যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা একটু আগে পর্যন্ত বললাম, এই ইন্টারফেরোমিটার, অটোকলিমিটার, অপটিক্যাল কম্পারেটর ইত্যাদি পর্যন্ত যত রকমের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হতে পারে, হওয়ার বা ব্যবহার করার সুযোগ আছে, সকল রকমের যন্ত্রপাতি সুযোগ থাকা সাপেক্ষে আমাদের ব্যবহার করে আমাদের টেস্টগুলো করতে পারি। যে আমাদের প্রয়োজনের জন্য যেটা আমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে সুবিধামতোভাবে আমি এই টেস্টগুলো করব। সাধারণত আমরা যেমন ডায়াল টেস্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, লিভার কম্পারেটর ইউজ করতে পারি, আমাদের হাইট গেজ আছে সেটা ব্যবহার করতে পারি। এরকম নানাবিধ আমাদের যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করে এই টেস্টগুলো আমরা করতেই পারি এবং সেইভাবেই কিন্তু এই টেস্টগুলো করে নেওয়া হয় এবং করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনা থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটি আশা করি কমেন্টসে লিখে জানাবে, আমরা আগামী সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের সেশন শেষে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে হচ্ছে এরকম: কারেক্ট অ্যালাইনমেন্টের গুরুত্বপূর্ণ 3টি প্রয়োজনীয়তা এটা লিখবে এবং লেদ মেশিনের অ্যাকুরেসি পরীক্ষার 5টি উপায়ের নাম লিখবে। অ্যাকুরেসি পরীক্ষার 5টি উপায়ের নাম লিখবে। এই বাড়ির কাজ সুন্দর করে খাতায় করে সংরক্ষণ করবে এবং বিষয় শিক্ষককে ইনস্টিটিউট খুললে তোমরা দেখিয়ে তোমাদের যে ধারাবাহিক মূল্যায়নের নম্বর আছে সেটি তোমরা গ্রহণ করবে। আশা করি এই কাজগুলো তোমরা নিত্য করছো এবং এটিও করবে। তাহলে এতক্ষণ ধরে সেশনে অংশগ্রহণকারী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সকল ভিউয়ার, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সেশনটি পরবর্তীতে আরও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী সেশনে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখে আমি আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।